কিরে তুই এত রাতে এখানে বসে আছিস কেন? তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজছি। আগে একটু জিরাও তো আপা, দৌড়াইয়া তো ক্লান্ত হইয়া গেছো। করবি এবার ধাতস্থ হলো, জোরে জোরে শ্বাস ফেললো কয়েকটা। বুকে দ্রিম দ্রিম শব্দ এখনো শোনা যাচ্ছে তার। করবি এবার আস্তে ধীরে শুধালো, কি হয়েছে তোর? এখানে এভাবে বসে আছিস কেন? আর কি হইব, ধূপ কইরা পইরা গিয়া পা মস্কাইয়া হালাইছি, ভাইঙ্গাই গেল কিনা সেই চিন্তায় আছি। পা ভাঙার কথা শুনতেই করবি ধপ করে ধুলোবালি মাখানো রাস্তায় হাঁটু ভেঙে বসে পড়ল। বিজ্ঞ হাতে পাটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলো। কিভাবে যে তুই হাঁটা চলা করিস বুঝি না আমি। এত ব্যথা পেয়েছিস, জানাবি না? কেমনে জানমু কও, মোবাইল তো একটা আল্লাহ আল্লাহ কইরা কম যায় দম যায়, হেইটা দিয়া কি কিছু করা যায়? করবীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেয়েটার ব্যথায় ব্যথা পেল যেন সেও। হুতুম এতক্ষণ একধানে পায়ের দিকে তাকিয়েছিল, তারপর ধীর পায়ে গিয়ে বসলো বিন্দুর সাথে গা ঘেঁষে। জ্ঞানী চোখে একবার বিন্দুকে পরখ করে বলল, বিন্দুবালা, তুই এত ব্যথা পাবি কেন? বিন্দুর মা কি তাহলে ঠিকই কয়? তোর কোনো আক্কেল জ্ঞান নাই? হুতুমের কথায় চিন্তিত করবী হেসে দিল, কিন্তু কপাল কুচকালো বিন্দু। ধমকে বলল, বড়দের এখনো সম্মান দিতে শিখলি না হুতুম? তুই আবার বড় হইলি কবে থেইক্কা? এখন তো বিন্দুর মার হাতে মার খাস। যারা বড় তারা মার খায় না। হুতুমের কৌতূহলী ড্যাবড্যাবে বাদামি রঙের চোখগুলো বিন্দুর দিকেই নিবদ্ধ। বিন্দু কিভাবে বড় সেটারই হয়তো হিসেব নিকেশ করতে ব্যস্ত বাচ্চাটা। করবী এবার শব্দ করেই হাসলো, বলল, ঝগড়া থামাবি তোরা? এত ঝগড়া কিভাবে করিস দুটো? বিন্দু অভিযোগ করলো, আমি ঝগড়া করি না, কি এই হুতুম করে? হ্যাঁ হ হ, এখন তো সব আমারই দোষ, আর তুই হইলে অনেক ভালা। হুতুমের দুহাত নাড়িয়ে কথার ভঙ্গিতে এবার না হেসে পারল না বিন্দুও। তারপর করবীর সাহায্যে কোনো মতে উঠে দাঁড়ালো সে। হুতুমের ছোট হাত ধরে রওনা দিল গন্তব্যে। পথে রেখে গেল একা কুকুরটিকে আরও সঙ্গীহীন করে। যে বিন্দু যাওয়ার পানে তাকিয়ে রইল অনেকক্ষণ। হয়তো এমন একটা বোকাশোকা মেয়েকে দেখার তৃষ্ণা তারও ভীষণ। বাসার কাছে পৌঁছাতেই আমেনা খালা মেয়েকে রাস্তার মাঝেই সশব্দে চড় মারলেন। করবী থাকা এই যাত্রায় বেশি মারতে পারলেন না, কিন্তু মেয়ের পায়ের ব্যথা শুনতেই মহিলার রণমূর্তি থিতিয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বেশি আদুরে হলো তৎক্ষণাৎ। বাকি পথটুকু সেই হলো মেয়ের ভরসার কাঁধ। করবী হুতুমের হাত ধরে বেশ দ্রুতই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ গলির মোড়ে হিরণকে দেখেছে সে। আজ হিরণ চুপচাপ, হুতুমকেও কিছু বলেনি, না বলেছে বিন্দুকে। করবীর তো ভয়ে পেট মোচড় দিচ্ছে। ভার্সিটিতে ওই দৃশ্যের পর হিরণ অবশ্য সাথে সাথেই ভার্সিটি ত্যাগ করেছিল, কিন্তু সারাটা দিন ভয়ে কাটাতে হয়েছে করবীকে। এই বুঝি হিরণ আক্রোশে ফেটে পড়ে, ভয়ঙ্কর কিছু করে ফেলল। অপরাহ্নের ডাহুক তখন বিরহী স্বরে ডাকছে খুব দূরে। করবী নতুন টিউশনিটার বাসা থেকে বের হলো। এত অমায়িক অভিভাবক সচরাচর দেখাই যায় না এ শহরে। এত অসাধারণ একটা টিউশনি পেয়ে যাবে হুট করে, তা তার কল্পনাতেও ছিল না। বিকেলের গগন বক্ষ নীলাভর কথা হলেও এখানের আকাশ রংহীন। গম্ভীর গম্ভীর বাউন্ডুলে মেঘের আনাগোনায় ভরে গেছে আকাশ। বিকালটাকে যেন সন্ধ্যা মনে হচ্ছে। করবী ছাতা আনেনি সঙ্গে। বের হওয়ার সময় আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। হুট করে আকাশের মন উদাস হবে সে কিভাবে জানবে? টিউশনির বাসা থেকে বেরিয়ে সে বড় রাস্তায় উঠল। এখন একটা মোবাইল শপে যাবে, একটা মোবাইল কিনতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। ব্যস্ত পায়ে বড় রাস্তায় উঠে এসে একটা মোবাইল শপে ঢুকলো। ৩৫০০ টাকা দিয়ে একটা সুন্দর মোবাইল কিনে নিল, বাটন ফোন। মোবাইল কিনে সব থেকে বেরোতেই দেখে ঝুম বৃষ্টিতে ডুবে আছে শহর। আকাশ ডাকছে ঘন ঘন। করবীর ছোট মুখটা ফ্যাকাশে হলো। কিছুদিন পর পরীক্ষা, এখন সর্দি জ্বর বেঁধে গেলে সমস্যা। তার উপর হাতে এখন টাকাও নেই। করবীর চিন্তিত মুখ শুকিয়ে এলো। এত সুন্দর বৃষ্টিও তার কাছে বিরক্তিকর ঠেকলো। ঠিক তখনই পরিচিত পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে এলো। কি করছো? কণ্ঠটি তিমিরের। করবী সেটা মুখস্থ, তাই তো তৎক্ষণাৎ মাথা ঘুরালো না, রয়ে ঘুরালো। স্মিত হেসে উত্তরে বলল, অপেক্ষা করছি। তিমির হাসলো, ডান ভ্রু উঁচু করে বলল, কার? বৃষ্টি কমার। তিমির এবার এগিয়ে এলো, দাঁড়ালো খুব নিকটে, একদম পাশাপাশি। নড়লে চললে গায়ের সাথে গা লেগে যাওয়ার মতন কাছাকাছি। নিকটে এসে নিঃশব্দে করবীর ডান হাতে থাকা বাজারের ব্যাগটা নিয়ে নিল। করবী বাদ সাধল, আমি পারবো। তিমির তেমন গা করলো না কথাটা। এক পলক তাকালো কেবল। করবীর এই টিউশনিটার বাসায় আসার আগেই বাজার করেছিল। ঘরে বাজার ফুরিয়েছে অনেক দিন, তাই বাজার দিয়ে আসার সময় প্রায় পুরো মাসের প্রয়োজনীয় জিনিস মোটামুটি কিনে নিয়েছিল। এমন বৃষ্টি হবে জানলে কখনোই কিনত না। তিমির করবী থেকে একটু নামমাত্র সামনে দাঁড়ালো।
এমনভাবে দাঁড়ালো যে বৃষ্টির ছাটার গায়ে লাগলো না মেয়েটার। তিমিরের দৃষ্টি মেয়েটার দিকে টান টান কণ্ঠে শুধালো। এই দোকানে এসেছিলেন কেন? করবী আদ্রস্বরে জবাব দিল। বোনের জন্য মোবাইল কিনতে। তোমার বোনও আছে? করবী উপর নিচ মাথা নাড়ালো, অর্থাৎ আছে। সময় পেরুলো নিজ গেতুতে। বৃষ্টি কমার বিপরীতে তা পাল্লা দিয়ে কেবল বাড়লই। তিমির এবার আলগোছে করবীর হাতটা ধরল, ধীর কণ্ঠে বলল। সামনে আমার গাড়ি আছে, এখানে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না, চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। করবী কিং কর্তব্য আপনার গাড়ি থাকলে এতক্ষণ দাঁড়িয়ে ভিড়ছিলেন কেন? তিমির হাসলো নৈশব্দে। মেয়েটার মায়া মায়া চোখে তাকিয়ে বলল। তোমাকে বেচতে দেব না বলে। করবী হতভম্ব স্বর। তাহলে তো প্রথমেই গাড়ির কথা বলতে পারতেন। তিমির এবার মেয়েটার বোকা বোকা দৃষ্টি দেখে শব্দ করেই হাসলো। মেয়েটার মাথায় আদুরে হাত রেখে বলল। প্রথমেই গাড়ির কথা বললে গল্প বাড়ার আগেই তো সমাপ্তি হতো। আমি তো কেবল তোমার সঙ্গ চাওয়ার বাহানা করছিলাম। অম্বরে বিজলি চমকালো এবার রূপালি আলোয়। মেয়েটার মায়া মুখের লজ্জাবৃত ছন্দ দৃষ্টি এড়ালো না তিমিরের। আজকাল তার ওই মুখেতেই যে শান্তি লাগে, বুঝাবে কেমন করে? বর্ষণধারায় ধরিত্রীর লতার মতন অঙ্গ ভিজিয়ে নবযৌবনা লাভ করেছে যেন। নিঃসঙ্গ কাকটি হতে শুরু করে পথের ধারে বসে থাকা পাগলটাও নেত্রযুগল বন্ধ করে ধুয়ে মুছে ফেলছে নিজেদের সকল ক্লান্তি, সকল উদাসীনতা। আবার খুব কাছেই বজ্রপাত হলো। নৈশব্দের মুগ্ধতা বেড়ে লাজুকলতার আভা কিছুটা সরিয়ে ফেলল করবী। নিভু নিভু স্বরে ডাগর নয়ন দুটো পথের মাঝেই নিবিদ্ধ করে বলল। গাড়ি লাগবে না, আমি যেতে পারবো। তিমির পলক্ষীন তাকিয়ে হাসল। মেয়েটার উত্তর তার আগেই জানা ছিল, তবে সে জোর করল না, বরং প্রশ্রয় দিল। তাহলে চলো বেজিয়ে যাওয়া যাক। তিমিরের সম্মতিতে ঘাড় বাঁকিয়ে আবছাভাবে তাকালো করবী। তারপর ছোট করে একটা শ্বাস ফেলল। আপনার যেতে হবে না, অভ্যাস আছে আমার। সে তো আমি অস্বীকার করিনি, তবে একদিন অভ্যাস ভাঙলে খুব ক্ষতি হবে বলে মনে হয় না। মেয়েটা প্রতিবাদ করতে চাইল, বলতে চাইল তার অভ্যাস ভাঙতে ইচ্ছা হয় না, পরে অভ্যাস ভাঙার বদভ্যাসে অশান্তিতে ভুগবে। কিন্তু বলা হয় না আর। তিমিরের সঙ্গ তার বেহায়া মন ভীষণভাবে চাচ্ছে, যেমনভাবে খরার জমিন বৃষ্টি চায় ঠিক তেমনভাবে। তিমির গলা ঝাড়ল, পিছলে কণ্ঠে বলল। আসো, একদিন অভ্যাস ভেঙে আমার সাথে হেঁটে দেখো। ভালো না লাগলে বলো আমাকে, আমি না হয় 2 পা পিছিয়ে হাঁটবো। করবীর আর বাকি কথা সম্পূর্ণ করা হয় না। বাঁ হাতের তালুতে থাকা ঘনিষ্ঠ পুরুষালী হাতটার দিকে সে তাকায়। লোকটার ধরে রাখা হাতটার মুঠোর ভাঁজ কোমল তবে দৃঢ়। করবীর মন দ্বিধায় ভুগে। এত দৃঢ় বাঁধন ক্ষণিকের হয় না দীর্ঘস্থায়ী। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত। বৃষ্টির আজ কোনো থামার নাম নেই। অক্লান্তভাবে তার বিচরণ ঘটেছে কেবল। তিমির বসে আছে তার ঘরে, হাতে মোটা ইংরেজি কোনো একটা বই। তার ধ্যান সেখানেই নিবদ্ধ, কপালে গাঢ় ভাঁজ। তন্মধ্যেই তার ঘরের দরজায় টোকা পড়ল। বিরক্ত হলো তিমির, কণ্ঠস্বর খানিকটা উঁচুতে তুলল। তখনই শুধালো। দরজা ঠেলে ঢুকলো বিদিশা, হাতে তার খাবারের প্লেট। বলল। খেতে হবে না, সারাদিন কপাল কুঁচকে বসে থাকলেই হবে। তিমির মেয়েলি রিনরিনে কণ্ঠে চোখ উঠিয়ে চাইল, অতঃপর হাতের বইটা কিঞ্চিত বন্ধ করে বলল। খাওয়ার ইচ্ছে নেই ভাবি, নিয়ে যান। তিমিরের কথা বিদিশা তেমন গা করলো বলে মনে হলো না, বরং এগিয়ে এসে খাবারের প্লেটটা রাখলো ছোট টেবিলটার উপর। কিছুটা নিবিড় কণ্ঠেই বলল। খেয়ে নিও তো, না খেয়ে থাকলে অশান্তি লাগবে, রাতে আর ঘুম হবে না। এমনও যার শান্তি আছে। কথাটা তিমির বেশ তাচ্ছিল্য করেই বলল, কণ্ঠের মাঝে কেমন হেয় ভাব। বিদিশা ঠোঁট উল্টালো, শাসনের ভঙ্গিতে বলল। চুপচাপ খাবার খেয়ে তারপর ঘুমাবে, খাবারের প্লেট যেন খালি পাই, আর কোনো কথা শুনতে চাই না। অতটুকুন মেয়ের শাসনের ভঙ্গিতে হাসল তিমির। বিদিশা তার বড় ভাইয়ের বউ হলেও বয়সে বেশ ছোট, কিন্তু মেয়েটার সম্পর্ক সামলানোতে পাক্কা গিন্নি। তিমিরকে হাসতে দেখে বিদিশা যেন ভরসা পেল, সাহস করে শাশুড়ির শিখিয়ে দেওয়া কথাটা উগরে দিতে চাইল। একটা মেয়ের ছবি। বাকিটা আর বলা হলো না। তিমিরের চেহারার অভিব্যক্তি বদলাতেই থেমে গেল সে। মুখটা শুকিয়ে আমশির মতন হয়ে এলো, আমতা আমতা করতে লাগলো সেখানেই। তিমির তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, কর্কশ গলায় বলল। আপনি আপনার শাশুড়িকে বলবেন আপনার যেন এইসব কথা শিখিয়ে পড়িয়ে না দেয়। আপনি আমার কাছে অন্তত ঠিক থাকুন। এভাবে কথা বলো না, উনি তোমার মা। সেটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য। বেশ অবজ্ঞা করে কথাটা বলে বারান্দায় চলে গেল তিমির। বাক্যটাতে যেন রাজ্যের অভিযোগ, অভিমান বিনিসুতোর মালার মতন গেঁথে রাখা ছিল। বিদিশা হতাশ চোখে একবার তিমিরের প্রস্থানের দিকে তাকিয়ে চোখ ফেরালো ঘরের ভেজানো দরজাটায়। তার শাশুড়ি বাহিরে দাঁড়িয়ে আছেন।
কি জানি মানুষটা শুনতে পেয়ে কেমন কষ্ট পেলেন। মধ্যরাত, বৃষ্টির টুপটাপ ছন্দের সাথে পাল্লা দিয়ে বাড়ল করবীর জ্বর। মেয়েটার বৃষ্টি সহ্য হয় না। কোনো এক অচেনা কারণে তার শৌখিন বৃষ্টির সাথে হয়তো একটা নিবিড় মনোমালিন্য রয়েছে। সেজন্য বৃষ্টিতে ভিজলেই তার জ্বর ওঠে। যেমন তেমন জ্বর নয়, গা কাঁপিয়ে জ্বর আসে। ফর্সা শরীর উত্তাপে লাল হয়ে যায়, প্রায় হুঁশ থাকে না বললেই চলে। আজও ব্যতিক্রম হয়নি। তুমুল জ্বরে মেয়েটা প্রায় বেহুশ বলা যায়। তৈয়ব হোসেন কোনো রকমে সিঁড়ির কোনায় গিয়ে হাঁকডাক করে বিন্দুকে জানালেন সে খবর। ব্যাস, হন্তদন্ত হয়ে বিন্দু, হুতুমসহ আমেনা খালাও নেমে এলো এক মুহূর্ত অপেক্ষা না করে। আমেনা খালা অভিজ্ঞ হাতে মেয়েটার মাথায় জলপট্টি দেওয়া শুরু করলো। হাত পা মুছিয়ে দিতে লাগলো বিন্দু। হুতুমের চোখে ক্ষণে ক্ষণে জমছে জল। ঠোঁট উল্টে কেবল বারবার আতঙ্কিত মনে প্রশ্ন ছুটছে। বিন্দুর মা, কি হইল বানির মার? বানির মা আজকে আমারে দেখাও হাসলো না কেন? বানির মা ঠিক হইয়া যাইব তো? আমেনা খালা জলপট্টি দিতে দিতে ছোট্ট হুতুমকে আশ্বাস দেয়। কিছু হইব না তোর বাণীর মায়ের, সামান্য জ্বর। হুতুম তবুও ভরসা পায় না। ঠোঁট উল্টে চেয়ে থাকে করবীর ফ্যাকাশে মুখমণ্ডলে। রাত বাড়ার সাথে সাথে যখন জ্বর না কমে আরও বাড়তে লাগলো, তখন দমে গেলেন আমেনা খালাও। বিন্দুরে তারা দিয়ে বললেন, যা তো আম্মা, একটু দেখ গিয়া বড় রাস্তার কোনার ফার্মেসিটা খোলানি থাকলে একটু ডাক্তারে আইসা দেখে যাইতে ক। মায়ের জ্বর তো কমার নামই লইতেছে না। মায়ের দমে যাওয়া দেখে বিন্দুর আত্মা শুকিয়ে গেল। মা এত সহজে দমে যাওয়ার মানুষ তো নন। তার মানে আপার অবস্থা গুরুতর। এবার হুতুমের মতন চোখে জল এলো বিন্দুরও। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, আম্মা, আপা ঠিক হয়ে যাইব তো? নিজের এত বড় মেয়েকেও ভ্যা করে কাঁদতে দেখে এবার ধমক দিলেন আমেনা খালা। শক্ত কণ্ঠে বললেন, তুই বয়ে বয়ে এখন মরা কান্দন না কান্দা গিয়া ডাক্তার আন। আর সামান্য জ্বর হইলে মানুষের কিছু হয় না, যা তুই। বিন্দু অপেক্ষা করলো না, ব্যস্ত পায়ে ছুট লাগালো। বিন্দুর সাথে যাওয়ার বায়না ধরল হুতুমও। বিন্দু আজ না করলো না। এমন বিপদে তার একলা চলতে পা কাঁপে। তাও হুতুমটা থাকলে একটু তো ভরসা পাবে। তৈয়ব শেখ ব্যতিব্যস্ত বিন্দুর হাতে ছাতা দিলেন মাথায়, সস্নেহের হাত রেখে বললেন, তোমার ভালো হোক মা। অসহায় বাবাকে দেখে বিন্দুর ঠোঁট ভেঙে আরো কান্না এলো, কিন্তু সে কাঁদল না, বরং সেই বাবার ভরসা হয়ে উঠল নিমিষেই। তুমি চিন্তা করো না চাচা, আবার কিচ্ছু হইব না। তৈয়ব হোসেন হাসলেন। তাকে মোটেও বিচলিত দেখা গেল না, বরং সে ঝলমলে কণ্ঠে বললেন, তোমরা থাকলে আমার কিসের চিন্তা গো মা? আমার রক্তকরবী অনেক ভাগ্য নিয়ে আসছে, তাই তো তোমাদের পেয়েছে। বিন্দু কান্না নিয়েই হাসল, চোখ মুছেই ছুটল বাহিরে। মধ্যরাত হওয়ায় প্রায় শুনশান গলি। মাথার উপর ছাতা ধরে হুতুমকে নিয়ে সে ব্যস্ত পায়ে গলি পেরিয়ে রাস্তায় উঠল। চঞ্চল পায়ে রাস্তায় উঠতে নিরাশ হলো সে। ফার্মেসি বন্ধ, বড় রাস্তাটা ফাঁকা শুনশান। বিন্দু খেই হারালো। এখন কি করবে? ডাক্তারকে সে কোথায় পাবে এখন? বিন্দুকে দিগ্ভ্রান্ত দেখালো। কি করবে না করবে বুঝে উঠতে পারল না তার ছোট্ট ব্রেন। অসহায় চোখে হুতুমের দিকে চাইল সে। হুতুমও তার দিকে তাকিয়ে আছে। বিন্দুকে তাকাতে দেখে নিষ্পাপ হাসলো বাচ্চাটা। বিন্দুকে বলল, মন খারাপ করিস না বিন্দুবালা। বিন্দু জাপড়ে ধরল হুতুমকে। এই একাকিত্বে এই ছোট সঙ্গীটিকে তার ভীষণ আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে হলো। ঠিক তখনই ছন্নছাড়া পুরুষালী কণ্ঠটি ভেসে এলো, এই তোর রাইতে বাইরে কেন? তোদের ঘর বেড়ে নেই? আচমকা শুনশান রাস্তায় শক্ত ধমকে চমকে গেল বিন্দু। ভয় পেল হুতুমও। বিন্দু পিছনে ফিরে চাইল। পিছু ফিরতেই হিরণের লাল লাল চোখগুলো দৃষ্টিগোচর হলো। হিরণকে দেখতেই আশার আলো দেখল যেন বিন্দু। হড়বড়িয়ে বলল, হিরণ ভাই, কবরে আপার না মেলা জ্বর হইছে, মানুষটার হুঁশ নাই। ডাক্তার নিতে আইছিলাম, কিন্তু দোকান তো বন্ধ হয়ে গেছে। বিন্দুর কথা মনোযোগ দিয়ে শুনল হিরণ। করবীর অসুস্থতার কথা শোনার পরই তাকে অস্থির দেখা গেল। দাঁত কিরমির করে বলল, বৃষ্টিতে আরো হাত ধরে হাঁটতে বল, তাহলে জ্বর ভালো হয়ে যাবে। হিরণের অস্ফুট কথার মানে বুঝলো না বিন্দু। জিজ্ঞাসা করলো, কি? হিরণ কথা বাড়ালো না। হুতুমকে ছো মেরে বাইকে উঠিয়ে ফেললো। তারা দিয়ে বলল, আমি ডাক্তারে নিয়ে আসি, তুই যা। এত রাইতে তোর এলাকায় ঘুরতে হবে না। ব্যাক কল মাইয়া, তোর কাছে না আমার নাম্বার আছে? এমনি সময় তো হোদাই কল দাস, আজকে দরকারের সময় দিতে পারলি না? তোর তো খালি রাস্তায় বের হওয়ার সুযোগ পেলেই হয়। বেকুব একটা, সোজা বাসায় যা, আমি আসতেছি ডাক্তার নিয়ে। কথাটা বলেই বাইক স্টার্ট দিল হিরণ। সাহা করে নিমিষেই চোখের পলকে চলে গেল সে। বিন্দু কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিড়বিড় করে কেবল বলল, হিরণ ভাই, সবকিছুতে আমারই দোষ খুঁজে পাও? তারপরের ঘটনা সবটাই ঘটল হিরণের মাধ্যমে। বিন্দু বাসায় পৌঁছানোর 15 মিনিটের মাঝেই হিরণ ডাক্তার নিয়ে উপস্থিত হলো। ডাক্তার চেক আপ করলেন, জ্বর পরীক্ষা করলেন, তারপর ওষুধ লিখে বিদায় হলেন।
ডাক্তারকে আবার সহি সালামত পৌঁছানোর কাজটাও এই লোক করলো। বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে গিয়েছে লোকটার টি শার্ট। ডাক্তারকে পৌঁছে দিয়ে এই মধ্যরাতে কোথা থেকে ওষুধ খুঁজে বের করে সেটাও নিয়ে আসলো। ভিজতে ভিজতে মাথার চুলগুলো দিয়ে অবধি টপ টপ করে পানি পড়ছে, অথচ সেদিকে তার ধ্যান নেই। পারলে হয়তো সে এখনই করবীকে সুস্থ করে ফেলে। এই সবটাই বিন্দু নীরব চোখে দেখল। হিরণ প্রয়োজনীয় কাজগুলো করেই বাসার নিচে গিয়ে দাঁড়ালো। বলে গেল প্রয়োজনে তাকে ডাকতে। সে আছে। রাত পেরিয়ে ভোর হবে হবে ভাব। করবীর জ্বরটা স্থিতিশীল। আমেনা খালা মাথার কাছেই ঘুমিয়ে আছেন। হুতুম ঘুমিয়েছে করবীর পাশে বালিশে। তৈয়ব হোসেন আধভাঙা কাঠের চেয়ারটায় বসে ঝিমুচ্ছেন। ঘুম নেই বিন্দুর। সবাইকে ঘুমোতে দেখে সে নিচে নামলো সিঁড়ি ভেঙে। হিরণ ভাইকে জানাতে হবে তো আপার জ্বর নেমেছে। লোকটার কতক্ষণ অপেক্ষা করবে? সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতে দেখলো হিরণ তার বাইকে বসে আছে। বৃষ্টির ছাটে আবারও ভিজছে নতুন করে। লোকটা কি পাগল হলো? এত ভিজলে তো নিজেই অসুস্থ হয়ে যাবে। চিন্তিত বিন্দু এগিয়ে গেল নিঃশব্দে। নিজের গায়ের ওড়নার অবশিষ্ট অংশ দিয়ে হিরণের ঝাঁকড়া চুলগুলো মুছে দিতে উদ্যত হলো। আচমকাই বিন্দুকে এতটা ঝুঁকতে দেখে মাথা পেছালো হিরণ। বিন্দুর হাত ঝাড়া দিয়ে বলল, এই মেয়ে, কি করছিস? গায়ের উপরে এসে পড়ছিস কেন? বিন্দু লজ্জা পেল কিঞ্চিত। ছোট ছোট করে জবাব দিল, আসলে তোমার শরীরটা তো পুরাই ভিজে গেছে হিরণ ভাই, তাই মুছতে দিতেছিলাম। হিরণ ভ্রু কুচকালো। তোরে বলছি মুত্যা দিতে? বিন্দু জবাবে ডানে বামে মাথা নাড়ালো, অর্থাৎ না। হিরণ এবার শুধালো, কেমন আছে রবি? জ্বরটা কমছে রে? হিরণের কণ্ঠে চিন্তার রেশ। ড্যাব ড্যাব করে তাকালো বিন্দু। সারাটা রাত লোকটা আপার জন্যে বেখেয়ালে কাটিয়ে দিল কেমন। কত ভালোবাসে আপাকে। হিরণ জবাব না পেয়ে ধমকালো। কি রে, বোবাই ধরছে তোরে? কথা কইতে ভুলে গেছিস নাকি? বিন্দু হতাশ শ্বাস ফেলল। আপা ঠিক আছে, তুমি বাড়ি যাও এখন। আর একটু থাকি না হয়, যদি আবার দরকার পড়ে। বিন্দু কোমল চোখে তাকালো। কেমন অদ্ভুত কণ্ঠে বলল, আপারে অনেক ভালোবাসো তাই না হিরণ ভাই? আমারে কি তার থেকে একটু ভালোবাসা দিতে পারো না? হিরণ রামধমক দিতে গিয়েও থমকে গেল। বিন্দুর চোখ মুখ উপচে মায়ার বিল দেখা যাচ্ছে। সে মায়ার বিল দেখে হিরণ আর ধমক দিতে পারল না। সিগারেট ধরিয়ে বাইক স্টার্ট দিল। চোখের পলকেই চলে গেল বহুদূরে। বিন্দু বিষণ্ণ হাসল। আবার কি ভাগ্য, হ্যাঁ যারে ভালোবাসে না সেও হ্যারে ভালোবাসে, অথচ আমি ভালোবাসাও পাই না। সুন্দর হইলে কত ভালা, কেন যে কালা হইলাম। বৃক্ষের যৌবন তখন বৃষ্টির জলে ধুয়ে শুদ্ধ থেকে শুদ্ধতম হয়ে উঠেছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে বৃষ্টির অবশিষ্ট ফোঁটাগুলো। মনে হচ্ছে যেন শিশির বিন্দু। দুপুর হলেও আকাশ মুখে ফুটেনি হাসি। মেঘেদের অগোছালো জমাটবদ্ধতার কারণে চারপাশ ঢেকে আছে তুমুল আধারে। তবে বৃষ্টি নেই এখন। বৃষ্টির অদ্ভুত গন্ধটি মাটি থেকে উঠে এসে পরিবেশে একটি মায়ামোহ আবহ তৈরি করেছে। করবী শুয়ে আছে তার রুমে। অন্ধকার রুমটা বৃষ্টির কল্যাণে কিছুটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে প্রায়। যদিও বিন্দু কিছুক্ষণ আগে মুছে গিয়েছিল, তাও লাভ হয়নি। মোছার পর আরেকবার দমফাটা বৃষ্টি এলো। অতঃপর যেমনের রুম তেমন হয়ে গিয়েছে। রান্নাঘর থেকে তেলের ছ্যাঁত শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে বাসনকোসনের শব্দও পাওয়া যাচ্ছে। বাবা বোধহয় রান্না করছেন। মাছ ভাজার করা ঘ্রাণটা করবীর অসুস্থ নাকে এসে লাগছে। গা গুলাচ্ছে তার। জ্বর এলেই তার কোনো খাবারের গন্ধ সহ্য হয় না, বমি পায়। মাঝে মাঝে তো বমি করে ভাসিয়ে দেয়, তবে সচরাচর তার শরীর খুব সহজে অসুস্থ হয় না। এবার কেন হলো কে জানে। শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে যাওয়ায় উঠে বসলো সে। অসুস্থ পায়ে নড়বড়ে ভাবে দাঁড়ালো মেঝেতে। করবী জ্বর নিয়ে কাটলো দুদিন। শুধু কি তাই? এই 2 দিন সবচেয়ে বেশি ব্যস্ত কেটেছে হিরণের। কখনো বাজার করেছে, কখনো ওষুধ এনেছে, কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে কেবল জ্বর কমার অপেক্ষা করেছে। করবীর আজ জ্বর কিছুটা কমেছে। শরীরের উত্তাপও ক্ষীণ। জ্বরে মেয়েটার চেহারায় দেখা দিয়েছে মলিনতার ছাপ। চোখের নিচে পড়েছে অস্বচ্ছ কালির প্রলেপ। মনে হচ্ছে যত্নের কাজল অযত্নে লেপটে গেছে। তন্মধ্যেই করবীর ভাঙাচোরা মোবাইলটা সশব্দে বেজে উঠল। করবীর ডানে বামে তাকিয়ে মোবাইলটা আবিষ্কার করলো টেবিলের উপর। অসুস্থ পায়ে দুর্বল শরীরটা টেনে নিয়ে খুব কষ্টে এসে টেবিলের সামনে গেল। অপরিচিত নাম্বারটা চোখে পড়তেই ভ্রু কুচকাল। ফোনটা রিসিভ করার আগেই কেটে গেল। করবী মোবাইলটা আবার আগের স্থানে রাখতে নিলেই নতুন উদ্যমে বেজে উঠল কল। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করে রিসিভ করলো সে। কল রিসিভ হতে অপর পাশ থেকে একটা গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে এলো। রক্ত করবি বলছো? করবীর প্রথমে ঠিক বোধগম্য হলো না মানুষটাকে, কিন্তু কণ্ঠ শোনালো বেশ পরিচিত। সে কিছুক্ষণ সময় নিয়ে জবাব দিল। জি, কে বলছেন? প্রশ্নের জবাবে অপর পাশে কেবল নীরবতা পাওয়া গেল। তারপর কয়েক সেকেন্ডে নীরবতা পেরিয়ে অপর পাশ আবারও সরব হলো। তিমির, তুমি অসুস্থ? তিমির নামটা প্রতিধ্বনিত হতেই করবী হাত কেঁপে উঠল কিঞ্চিত। বুকের ভেতর হৃৎপিণ্ডের গুঞ্জন বাড়ল দ্রুত গতিতে। নিজেকে সামলালো সে খুব কষ্টে।
আধো আধো ভাঙা কণ্ঠে জবাব দিল, এই আর কি, সামান্য। অসুস্থতা নিয়ে বেড়াতে যাবার কি প্রয়োজন ছিল? তিমিরের অদ্ভুত প্রশ্নে ভ্রু কুচকালো করবী। অবাক কণ্ঠে বলল, কখন বেড়াতে গেলাম? এবার যেন তিমিরও কিঞ্চিত থমকালো, অতঃপর সাবলীলভাবে বলল, তুমি নাকি বাসায় নেই, বেড়াতে গিয়েছো। গতকাল তোমাদের বাড়ির সামনে গিয়েছিলাম, তখন একটা লোক জানালো। করবী যেন খুব সহজে বুঝতে পারল কাজটা কে করেছে, তবুও সে সংশয় ঝাড়ার জন্য বলল, লোক বলতে মধ্যবয়স্ক কেউ? না, ইয়াং ছেলে তোমাদের বাসার সামনে বাইক নিয়ে বসেছিল। করবী মানুষটাকে চিনতে পেরে তপ্ত একটা শ্বাস ফেলল, কোনো রকমে কথা ঘুরিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।